অ্যাডভান্স লার্নিং ইনস্টিটিউটের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত। আশা করি তোমরা প্রত্যেকেই খুব ভালো আছো এবং সুস্থ আছো। অনেকদিন পর তোমাদের সাথে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ এমসিকিউ ক্লাস নিয়ে। তোমরা প্রত্যেকেই জানো যে আমাদের ইউনিট 10 রয়েছে হায়ার এডুকেশন সিস্টেম থেকে, এবং এখানে একটি আমাদের অতি গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যদিও সেটা আমাদের সিলেবাসে উল্লেখ করা নেই। সেটি হচ্ছে আমাদের এনইপি 2020, অর্থাৎ আমাদের যে নিউ এডুকেশন পলিসি রয়েছে 2020, সেখান থেকে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে, কিন্তু সিলেবাসে আলাদা করে লেখা নেই। কিন্তু এখান থেকে যেহেতু আমাদের প্রত্যেক বছর প্রশ্ন আসছে, সেই জন্য এই এরিয়াটা আমাদের খুব কিন্তু ভালো করে প্র্যাকটিস করতে হবে। তো আজকে এই রকমই কিছু প্রশ্ন নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেই প্রশ্নগুলো তোমাদের বিগত নেট এক্সামে এসেছিল। আশা করি এই এরিয়াগুলো থেকেই বা এই জায়গাগুলো থেকেই কিন্তু তোমরা আগামী নেট বা সেট পরীক্ষাতে কোশ্চেনগুলো পাবে। এবং শুধু নেটে নয়, সেট পরীক্ষাতেও কিন্তু বর্তমানে এনইপি 2020 থেকে প্রশ্ন আসছে। আমি কিন্তু তোমাদের সেগুলোও সলভ করিয়ে দেব। এবং আমাদের কিছুদিন পরই কিন্তু ডিসেম্বর মাসের 15 তারিখ রয়েছে ডাব্লিউবি সেট এক্সাম। এটাকে মাথায় রেখে আমরা আগামী কিছুটা ক্লাস করব এমসিকিউ সলভ, যেখানে তোমরা বিভিন্ন ইউনিটের বিভিন্ন টপিকের এমসিকিউ গুলো পাবে। আশা করি সেই এমসিকিউ গুলো তোমাদের প্রত্যেকের আগামী নেট এবং সেট পরীক্ষায় বিশেষভাবে কাজে লাগবে। এছাড়াও কিছু এমন ক্লাস দেব যেগুলো কিন্তু বিশেষ গুরুত্বপূর্ণ হবে তোমাদের নেট এবং সেটের জন্য। কারণ জানো যে প্রত্যেক বছরই কিন্তু নেট এক্সামে আমাদের কোশ্চেন প্যাটার্নের যে পরিবর্তন, সেটা আমরা প্রত্যেকেই লক্ষ্য করতে পারছি। সেই কারণে পুরনো বইপত্র থেকে কোনো প্রশ্ন টোকা নয়, একদম রিসার্চ বেসড, একদম যে ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসছে সেই ধরনের প্রশ্ন যদি তুমি প্র্যাকটিস করে যাও বা সেই ধরনের প্রশ্নের সাথে তুমি যদি পরিচিতি ঘটাতে পারো, তাহলেই আমার মনে হয় যে পরীক্ষাতে এমসিকিউ গুলো তোমরা ভালো করে সলভ করতে পারবে। তো চলো আর দেরি করব না, আমরা শুরু করি। আমাদের এনইপি 2020 থেকে আজকে যে প্রথম প্রশ্নটি রয়েছে, এটি স্টেটমেন্ট বেস কোশ্চেন রয়েছে। জানো তোমরা যে স্টেটমেন্ট বেস কোশ্চেন কিন্তু এখন পরীক্ষাতে আমাদের প্রত্যেক বছরই আসে। তো দেখে নাও যে প্রথম প্রশ্নটি কি রয়েছে। স্টেটমেন্ট 1-এ দেখো বলেছে, অ্যাকর্ডিং টু এনইপি 2020, at present the investment in research and innovation in India is only less than 1% of GDP. তাহলে জিডিপির লেস দ্যান 1% আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে কিসে? রিসার্চ অ্যান্ড ইনোভেশনে। এটা একটা স্টেটমেন্ট দিয়েছে। সেকেন্ড স্টেটমেন্ট বলছে, NEP 2020 recommends the establishment of a national curriculum framework for teacher education. তাহলে NEP 2020 কিসের রিকমেন্ডেশন করেছে? establishment of a national curriculum framework for teacher education. এইবার তোমাদের এই দুটো স্টেটমেন্ট থেকে বলতে হবে যে কোনটা ঠিক বা কোনটা ভুল, না দুটোই ঠিক না দুটোই ভুল। এই রকমই দেখো আমাদের কিন্তু অপশনগুলো রয়েছে। তাহলে আমার মনে হয় তোমরা এই প্রশ্নের উত্তর অনেকেই জানো, তাও আমি তোমাদের বলে দিচ্ছি। এখানে যে দুটো স্টেটমেন্ট দিয়েছে আমাদের কিন্তু দুটোই ঠিক রয়েছে। ঠিক আছে, মানে অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। আমি একটু তোমাদের এক্সপ্লেন করে দিই। দেখো এখানে বলেছে যে রিসার্চ অ্যান্ড ইনোভেশনের ক্ষেত্রে জিডিপি লেস দ্যান 1% ইনভেস্টমেন্ট হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল কতটা ইনভেস্টমেন্ট হচ্ছে? লেস দ্যান 1 বলেছে, তাহলে আমাদেরকে কিন্তু এখানে একটু বিষয়টা জানতে হবে ডিটেলসে, যে লেস দ্যান 1% বলেছে, অর্থাৎ এখানে আমাদের 0.69% অফ জিডিপির কি হচ্ছে? ইনভেস্টমেন্ট হচ্ছে। ঠিক আছে, কারণ তোমাদের আগামীতে পরীক্ষাতে আসতেই পারে যে অ্যাকচুয়াল ফিগারটা কত। অ্যাকচুয়াল ফিগারটা হচ্ছে 0.69% অফ জিডিপি। তাহলে আশা করি মনে থাকবে তোমাদের। এবং এখানে যে এই টিচার এডুকেশনের কথা বলা হয়েছে, যেখানে ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক বলেছে, সেখানে কিন্তু আমাদের বিশেষ করে নলেজ, স্কিল, অ্যাটিটিউড, এই সমস্ত বিষয়গুলো ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক ফর টিচার এডুকেশনের জন্য ইনক্লুড হয়েছে। কি কি আরেকবার আমি রিপিট করে দিচ্ছি। নলেজের কথা বলা হয়েছে, স্কিলের কথা বলা হয়েছে, এবং অ্যাটিটিউড ফর হাই কোয়ালিটি এডুকেশন, মানে টিচার এডুকেশনের মধ্যেই আমাদের নলেজ, স্কিল, অ্যাটিটিউড ফর হাই কোয়ালিটি এডুকেশনের কথা বলা হয়েছে। সুতরাং দুটো স্টেটমেন্টই আমাদের সঠিক রয়েছে। ঠিক আছে, চলো আমরা সেকেন্ড প্রশ্ন দেখে নেব। সেকেন্ড কোশ্চেনটাও আমাদের স্টেটমেন্ট টাইপের প্রশ্ন রয়েছে, চলো দেখে নিই। দেখো এখানেও দুটো যে স্টেটমেন্ট দিয়েছে, প্রথম স্টেটমেন্টে আমাদের বলেছে হাই পারফর্মিং ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ উইল বি এনকারেজ টু সেট আপ ক্যাম্পাসেস ইন আদার কান্ট্রিজ। এটা একটা স্টেটমেন্ট বলেছে, মানে যে সমস্ত হাই পারফর্মিং ইন্ডিয়ান ইউনিভার্সিটি গুলো রয়েছে
সেগুলো কি বলছে, উইল এনকারেজ টু সেট আপ ক্যাম্পাসেস ইন আদার কান্ট্রিজ। তাহলে অন্যান্য দেশেও তারা খুলতে পারে তাদের ক্যাম্পাস। এবং সেকেন্ড স্টেটমেন্ট বলছে, স্টেটমেন্ট 2 দেখো, সিলেক্টেড ইউনিভার্সিটিজ ফ্রম অ্যামং দ্য টপ 500 ইউনিভার্সিটিজ ইন দ্য ওয়ার্ল্ড উইল বি ফেসিলিটেটেড টু অপারেট ইন ইন্ডিয়া। তাহলে আরেকটা বলছে যে সিলেক্টেড ইউনিভার্সিটিজ ফ্রম অ্যামং দ্য টপ 500 ইউনিভার্সিটিজ, মানে যে টপ 500 ইউনিভার্সিটিজ রয়েছে ওয়ার্ল্ডের মধ্যে, তাদেরকে কি বলছে, তারা যাতে অপারেট করতে পারে তাদের ক্যাম্পাসগুলো ইন্ডিয়াতে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোনটা স্টেটমেন্ট ঠিক বা ভুল সেটা কিন্তু বলছে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে আমরা দেখবো আমাদের যে প্রথম স্টেটমেন্টটা রয়েছে, প্রথম স্টেটমেন্টটা কিন্তু আমাদের সঠিক রয়েছে, ঠিক আছে। কারণ NEP 2020 এনকারেজ করছে ইন্ডিয়ান ইউনিভার্সিটিজ টু কোলাবোরেট উইথ টপ ফরেন ইউনিভার্সিটিজ। মনে রাখতে হবে রিকমেন্ডেশনে কিন্তু বলা রয়েছে যে টপ ফরেন যে ইউনিভার্সিটি গুলো রয়েছে সেগুলোর সাথে একটা কোলাবোরেশন করার কথা বলা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে কি এনকারেজ করছে টু সেট ক্যাম্পাসেস ইন আদার কান্ট্রিজ, ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট 1টা হচ্ছে আমাদের কারেক্ট। কিন্তু সেকেন্ড স্টেটমেন্ট যেটা দিয়েছে সেটা কিন্তু ভুল দিয়েছে, কারণ এখানে স্পেসিফিক ভাবে কোনো প্ল্যান এরকম করা হয়নি যেখানে টপ 500 ইউনিভার্সিটিজ ফ্রম অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড টু অপারেট ইন ইন্ডিয়া, এরকম কোন রকম কি করা হয়নি, কোনো স্পেসিফিক প্ল্যান করা হয়নি, ঠিক আছে, মানে আপাতত করা হয়নি। সেই জন্য স্টেটমেন্ট 2টা হচ্ছে আমাদের ফলস। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর কোনটা হচ্ছে দেখে নাও। আমাদের সঠিক উত্তর তাহলে হচ্ছে অপশন সি, স্টেটমেন্ট 1 ইজ ট্রু বাট স্টেটমেন্ট 2 ইজ ফলস, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। চলে আসবো 3 নাম্বার প্রশ্নে। দেখো 3 নাম্বার প্রশ্ন কি রয়েছে। 3 নাম্বার প্রশ্ন খুব সহজ একটা প্রশ্ন দিয়েছে, সুন্দর প্রশ্ন, তোমাদের বহুবার আমি অনলাইন এবং অফলাইন ক্লাসে করিয়েছি। প্রশ্নে বলছে the aim of NEP 2020 is to increase the gross enrollment ratio in higher education including vocational education from 26.3% in 2018 to, তাহলে 26.3% থেকে কতটা বাড়বে ইনক্লুডিং ভোকেশনাল এডুকেশন, মানে হায়ার এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল এডুকেশনের ক্ষেত্রে বলেছে। মানে আমাদের প্রাইমারির ক্ষেত্রে একটা GER রয়েছে, গ্রস এনরোলমেন্ট রেশিও রয়েছে, হায়ারের ক্ষেত্রেও আমাদের গ্রস এনরোলমেন্ট রেশিও রয়েছে। তাহলে এখানে হায়ার এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল বলছে, তাহলে সেটা কতটা বাড়বে, মানে 26.3 থেকে বেড়ে কতটা হবে। দেখো এই হায়ার এডুকেশনের ক্ষেত্রে মাথায় রাখবে 50% বাড়ানোর কথা বলা হয়েছে। তাহলে এখানে দেখো 50% একটা অপশনেই আছে, অপশন এ তে রয়েছে 50%, তাহলে 50% বাই 2035, তাহলে 2035 সালের মধ্যে কত পার্সেন্ট বাড়ানোর কথা বলা হয়েছে, 50% বাড়ানোর কথা বলা হয়েছে। এবং তোমাদের যদি আগামীতে এরকম প্রশ্ন আসে যে আমাদের প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে গ্রস এনরোলমেন্ট রেশিও কতটা বাড়ানোর কথা বলা হয়েছে, তাহলে একদম মনে রাখবে 100% করার কথা বলা হয়েছে। মানে প্রাথমিক শিক্ষায় যাতে প্রত্যেকেই শিক্ষিত হতে পারে বা এনরোলমেন্ট রেশিও যাতে 100% হয়, সেই দিকে NEP 2020 কিন্তু আমাদের রিকমেন্ডেশন করেছে। এবং এই হায়ার এডুকেশন ইনক্লুডিং ভোকেশনাল এর ক্ষেত্রে 50% বলা হচ্ছে। ক্লিয়ার। সেকেন্ড কোশ্চেনটা অনেকটা তারপরে, মানে এটার রেসপেক্টে আরেকটা কোশ্চেন তোমাদের রয়েছে একই টাইপের। সেকেন্ড কোশ্চেনটা দেখে নাও কি রয়েছে। According to NEP 2020, how much percentage of learners by 2025 through the school and higher education system shall have exposure to vocational education? তাহলে কতটা ভোকেশনাল এডুকেশনে যাবে তার কথা বলা হচ্ছে। তাহলে একটু আগে আমরা জানলাম 50% এর কথা বলা হয়েছে, ঠিক আছে। তাহলে এখানে একদম সহজভাবে আমাদের বেরিয়ে যাচ্ছে যে 50%, হাউ মাচ পার্সেন্টেজ অফ লার্নার্স by 2025 through the school and higher education system shall have exposure to vocational education, তাহলে এক্ষেত্রে আমাদের অপশন এ হবে 50%, ঠিক আছে। একই রকম ছিল পরপর দুটো প্রশ্ন। এবার 5 নাম্বার প্রশ্নে চলে আসো। 5 নাম্বার প্রশ্নে কিছু স্টেটমেন্ট দেয়া রয়েছে, সেখান থেকে আমাদের বলতে হবে, সঠিক উত্তর বেছে নিতে হবে। দেখো প্রথমে আমাদের বলছে যে অ্যাজ পার NEP 2020 ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম, যেটাকে সংক্ষেপে আমরা NETF বলছি, উইল হ্যাভ ফলোইং ফাংশন। তাহলে নিউ এডুকেশন পলিসি 2020 অনুযায়ী
NETF এর কিছু ফাংশনের কথা, কিছু কাজের কথা এখানে উল্লেখ করেছে, সেগুলো আমাদের দেখতে হবে কি কি, এবং তার মধ্যে থেকে কারেক্ট অ্যান্সার আমাদের বেছে নিতে হবে। তাহলে প্রথমেই দেখো আমাদের এই নাম্বার দিয়ে বলছে প্রোভাইড ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স বেসড অ্যাডভাইস টু সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট এজেন্সিজ ইন টেকনোলজি বেসড ইন্টারভেনশনস। এটা একটা বলেছে কি প্রোভাইড করতে হবে, ইন্ডিপেন্ডেন্ট এভিডেন্স বেসড অ্যাডভাইস প্রোভাইড করতে হবে সেন্ট্রাল এবং স্টেট গভর্নমেন্টের বিভিন্ন এজেন্সিগুলোকে, ঠিক আছে। সেকেন্ড বলছে আর্টিকুলেট নিউ ডাইরেকশন ফর রিসার্চ অ্যান্ড ইনোভেশন। তাহলে রিসার্চ এবং ইনোভেশনের ক্ষেত্রে নতুন নতুন যে আইডিয়া বা আর কিছু রয়েছে সেগুলোকে আর্টিকুলেট করার কথা বলা হচ্ছে। সি নাম্বার বলছে এনভিশন স্ট্র্যাটেজিক থ্রাস্ট এরিয়া ইন দ্য এডুকেশনাল টেকনোলজি ডোমেন। তাহলে এডুকেশনাল টেকনোলজি বা এই ডোমেনের ক্ষেত্রেও একটা নতুন স্ট্র্যাটেজিক একটা এরিয়া সেটাকে নির্ধারণ করার কথা বলা হচ্ছে। এবং ডি নাম্বার বলেছে ডেভেলপ কারিকুলাম ফর টেকনিক্যাল কোর্সেস। তাহলে টেকনিক্যাল কোর্সের জন্য কারিকুলামকে ডেভেলপ করার কথা বলা হচ্ছে, ঠিক আছে, যে পাঠ্যসূচি রয়েছে সেটাকে ডেভেলপমেন্ট করার কথা বলা হচ্ছে। এবং লাস্ট বলছে বিল্ড ইন্টেলেকচুয়াল অ্যান্ড ইনস্টিটিউশনাল ক্যাপাসিটিস ইন এডুকেশনাল টেকনোলজি। তাহলে কি রকম বিল্ড করার কথা বলা হচ্ছে, ইন্টেলেকচুয়াল এবং ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি ইন এডুকেশনাল টেকনোলজি। তাহলে এডুকেশন টেকনোলজির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। আমরা এর আগেও কিন্তু একটা দেখলাম, সি নাম্বারেও আমাদের এডুকেশনাল টেকনোলজির উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছিল, ই নাম্বারেও কিন্তু বলা হচ্ছে। তাহলে এই যে ফাংশন গুলো বলেছে NETF এর, এক্ষেত্রে কোনগুলো সঠিক ফাংশন সেগুলো আমাদের নির্ধারণ করতে হবে, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে যদি আমরা দেখি আমাদের যে এখানে বোঝাই যাচ্ছে ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি ফোরাম কথাটা বলেছে, তার মানে টেকনোলজি রিলেটেড সমস্ত কিছুই এর মধ্যে চলে আসবে। খুবই সিম্পল কিন্তু দেখো, আমার যদি প্রশ্নটা ভালো করে আমি বুঝতে পারি তাহলেই কিন্তু, বা লাইনটা আমি যদি পড়ি তাহলে এটার উত্তর কিন্তু খুব সহজেই বের করা যাবে। ন্যাশনাল এডুকেশনাল টেকনোলজি কথাটা বলেছে, তার মানে দেখো কোন কোন অপশনের সাথে টেকনোলজি কথাটা মোটামুটি ভাবে রিলেট রয়েছে সেগুলোই কিন্তু আমাদের উত্তর হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো এ তে আমাদের টেকনোলজি রয়েছে, আমি একটু কালার চেঞ্জ করে তোমাদের দেখাই তাহলে ভালো করে বুঝতে পারবে। দেখো এ নাম্বারের টেকনোলজির কথা বলেছে, টেকনোলজি বেসড, ঠিক আছে। বি নাম্বারে দেখো, বি নাম্বারে কিন্তু বলেছে আর্টিকুলেট নিউ ডাইরেকশন অ্যান্ড রিসার্চ ইনোভেশন। এটা কিসের জন্য বলেছে, এটাও কিন্তু টেকনোলজি বেসড এর দিক দিয়ে এখানে এটা বলেছে, তাহলে বি নাম্বারটাও আমাদের হবে, ঠিক আছে। সি যেটা রয়েছে এখানেও দেখো টেকনোলজি ডোমেনের কথা বলেছে, তাহলে সি নাম্বারটাও হবে। ডি নাম্বারে দেখো টেকনোলজি যেটা সেখানে বলেছে ডেভেলপ কারিকুলাম ফর টেকনিক্যাল কোর্সেস, ডেভেলপ কারিকুলাম, তাহলে কারিকুলাম ডেভেলপমেন্টের কথা কিন্তু এখানে বলেনি, সুতরাং ডি নাম্বারটা আমাদের হবে না। ই নাম্বারটা আবার হবে, এখানে ই নাম্বারে এডুকেশনাল টেকনোলজির কথা বলেছে, দেখো এখানে বলে দিয়েছে এডুকেশনাল টেকনোলজির কথা, তাহলে এই নাম্বারটাও হবে। তাহলে কি হলো ABCE। এবার তোমাদের একটু মিলিয়ে নিতে হবে যে কোন অপশনে ABC এবং ই রয়েছে। তাহলে এখানে দেখো আমাদের রয়েছে অপশন সি তে রয়েছে ABCE অনলি, তাহলে আমাদের বাদ গেল হচ্ছে ডিটা, ডেভেলপ কারিকুলাম ফর টেকনিক্যাল কোর্সেস। তাহলে কারিকুলাম ডেভেলপমেন্টের কথা টেকনিক্যাল কোর্সের জন্য এটা বলা হয়নি, কিসে বলা হয়নি, NETF এ এটা কিন্তু বলা হয়নি, বা এটা কাজ নয়, কারিকুলাম ডেভেলপমেন্টের কাজটা NETF এর নয়, ক্লিয়ার। তাহলে 5 নাম্বার প্রশ্ন আমাদের হলো। এবার চলে আসবো আমাদের 6 নাম্বার যে প্রশ্নটা রয়েছে। দেখো 6 নাম্বার প্রশ্ন কি রয়েছে, বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 envisages having a large multidisciplinary higher education institution in or near every district of the country by the year। তাহলে এখানে কত সালের মধ্যে বলা হচ্ছে having a large multidisciplinary higher education institution গড়ে তোলা হবে near every district of the country, মানে আমাদের ভারতবর্ষের থ্রু আউট দ্য কান্ট্রি প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এরকম গড়ে তোলা হবে কত সালের মধ্যে কিছু মাল্টিডিসিপ্লিনারি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন। তাহলে এটার উত্তর কি হবে, মনে রাখবে এটা 2030 মধ্যে আমাদের গড়ে তোলার কথা বলেছে, যে প্রত্যেকটা ডিস্ট্রিক্টে মাল্টিডিসিপ্লিনারি হায়ার এডুকেশন ইনস্টিটিউশন যাতে আমরা তৈরি করতে পারি, ঠিক আছে। তাহলে 2030 মধ্যে হবে, ক্লিয়ার। নেক্সট 7 নাম্বার প্রশ্ন আমাদের দেখো কি রয়েছে,
7 নাম্বার প্রশ্ন, এখানেও কয়েকটা আমাদের স্টেটমেন্ট টাইপ দিয়ে দিয়েছে, তার থেকে আমাদের চুজ করতে হবে কারেক্ট অ্যান্সার। দেখো বলেছে NEP 2020 the fundamental principles that will guide both the education system at large and individual institution within it are। তাহলে এক্ষেত্রে বলা হচ্ছে যে ফান্ডামেন্টাল প্রিন্সিপালের কথা, যেগুলো কি করবে, গাইড করবে বোথ দ্য এডুকেশন সিস্টেম, লার্জ অ্যান্ড ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন, মানে বড় বড় যে সমস্ত ইনস্টিটিউশন রয়েছে এবং যেগুলো ইন্ডিভিজুয়াল ইনস্টিটিউশন রয়েছে বা সিঙ্গেল ইনস্টিটিউশন রয়েছে, সেগুলোর ক্ষেত্রে কিরকম ভাবে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল গুলো থাকবে। তাহলে কি কি হবে দেখো, আমাদের প্রথমেই রয়েছে এথিক্যালের কথা বলেছে, ঠিক আছে, এথিক্যাল, হিউম্যান অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুর কথা বলেছে। সেকেন্ড বলছে এক্সটেন্সিভ ইউজ অফ টেকনোলজির কথা। সি বলছে এমফাসিস অন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর কথা। ডি নাম্বার বলা হচ্ছে ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এর কথা। এবং লাস্ট বলা হচ্ছে স্ট্রং ভাইব্রেন্ট প্রাইভেট এডুকেশন সিস্টেম। তাহলে এগুলোর মধ্যে থেকে কোনগুলো আমাদের সঠিক উত্তর হবে একটু বেছে নিতে হবে। তাহলে এখানে দেখো প্রথমেই আমাদের যে এথিক্যালের কথাটা বলেছে, এথিক্যাল তো অবশ্যই আসবে, কারণ আমরা এথিক্সের উপর এখন বিশেষ গুরুত্ব দিই, তাই না? তাহলে এথিক্যালটাও আসবে। এক্সটেন্সিভ ইউজ অফ টেকনোলজি, অবশ্যই টেকনোলজির ইউজ আমাদের থাকবে, এবং কিসের উপর বেশি গুরুত্ব দিতে হবে, কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর গুরুত্ব দিতে হবে, এবং তার সাথে সাথে ক্রিয়েটিভ অ্যান্ড ক্রিটিক্যাল থিঙ্কিং এর উপরও যাতে আমরা বিশেষ গুরুত্ব দিই সেটাও নজর রাখতে হবে। তাহলে এ বি সি ডি, আমাদের লাস্টেরটা হবে না, ই নাম্বারটা এখানে বাদ যাবে, এ বি সি ডি। তাহলে একটু দেখে নাও এ বি সি ডি কোন অপশনে আছে। এ বি সি ডি আমাদের আছে অপশন সি। তাহলে সি হচ্ছে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো 7 নাম্বার প্রশ্ন। এবার চলে আসবো 8 নাম্বার প্রশ্নে। 8 নাম্বার দেখো কি বলেছে। বলেছে অ্যাজ envisaged in National Education Policy 2020, all higher educational institution will aim to have a student strength by 2040। ঠিক আছে, তাহলে 2040 সালের মধ্যে স্টুডেন্ট স্ট্রেংথ কতটা হবে, হায়ার এডুকেশনাল ইনস্টিটিউট গুলোতে স্ট্রেংথ কতটা হবে 2040-এর মধ্যে। তাহলে এখানে দেখো বলেছে যে আমাদের 5000-এর বেশি, 4000-এর বেশি, 3000-এর বেশি এবং 2500, মানে নিয়ার অ্যাবাউট এগুলো যাতে আমাদের হয়, এই লক্ষ্যমাত্রায় যাতে আমরা পৌঁছাতে পারি, সেক্ষেত্রে এই সংখ্যাগুলো দেওয়া হয়েছে। তাহলে এখান থেকে সহজেই কিন্তু আমরা উত্তর কিন্তু ওইভাবে করতে পারবো না, কারণ আমাদের যদি একদম সঠিক আইডিয়া না থাকে তাহলে কিন্তু করাটা খুব মুশকিল। মানে এই প্রশ্নের উত্তরগুলো তোমাকে একদম এক্সাক্ট জানতেই হবে, এখানে কিন্তু আইডিয়া করে তুমি যদি উত্তর দাও তাহলে কিন্তু কোনোদিন উত্তর ঠিক হবে না। তোমাকে তার জন্য এনইপি 2020টা একটু ভালো মতো স্টাডি করতে হবে, একটু ভালো মতো জানতে হবে, তাহলেই তুমি বলতে পারবে যে হায়ার এডুকেশন ইনস্টিটিউশন গুলোতে স্টুডেন্ট স্ট্রেংথ কতটা হওয়ার জন্য রিকমেন্ডেশন করেছে তারা 2040 সালের মধ্যে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কিন্তু তারা রিকমেন্ডেশন করেছে 3000, ঠিক আছে, মনে রাখবে 3000 যাতে অন্তত পক্ষে স্টুডেন্ট স্ট্রেংথ হয়, ঠিক আছে। চলো 8-এর পর চলে আসবো 9 নম্বর প্রশ্নে। 9 নম্বর প্রশ্ন দেখো কি রয়েছে, দুটো স্টেটমেন্ট দিয়েছে। দেখো বলছে according to NEP 2020, all funding agencies of research in the country will merge into a single entity, National Research Foundation, NRF। ঠিক আছে, মানে NEP 2020 বলছে যে প্রত্যেকটা ফান্ডিং এজেন্সি যেগুলো রয়েছে রিসার্চের ক্ষেত্রে সেগুলো মার্জ হয়ে যাবে একটা সিঙ্গেল এন্টিটিতে, যেটাকে আমরা বলছি NRF, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। তাহলে এটার মেইন অবজেক্টিভ দেখো বলছে দ্য মেইন অবজেক্টিভ অফ NRF ইজ টু ক্যাটালাইজ কোয়ালিটি রিসার্চ ইন আওয়ার কান্ট্রি। তাহলে এটার অবজেক্টিভ কি, ক্যাটালাইজ বলছে কোয়ালিটি রিসার্চ, কোয়ালিটি রিসার্চের জন্য এরা বলছে। তাহলে কি হবে দেখো, এক্ষেত্রে কিন্তু আমরা দেখব যে আমাদের যে প্রথম স্টেটমেন্টটা রয়েছে, প্রথম স্টেটমেন্টটা আমাদের কিন্তু ফলস রয়েছে, ঠিক আছে। NRF কি, NRF হচ্ছে ফান্ড কম্পিটিটিভ বা পিয়ার রিভিউর যে গ্র্যান্ট প্রপোজাল করে প্রত্যেকটা ডিসিপ্লিনের ক্ষেত্রে, তারা সেই জিনিসগুলো কিন্তু দেখছে, ঠিক আছে, তারা সেই জিনিসগুলো দেখে। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রথম স্টেটমেন্টটা ভুল হচ্ছে, পরেরটা কিন্তু আমাদের ঠিক আছে, পরের যেটা রয়েছে সেটা আমাদের ঠিক আছে। মেইন অবজেক্টিভ হচ্ছে ক্যাটালাইজ কোয়ালিটি রিসার্চ ইন আওয়ার কান্ট্রি, অবশ্যই কোয়ালিটি রিসার্চ এটার উপর গুরুত্ব দিচ্ছে বা এটা তাদের অবজেক্টিভ বা উদ্দেশ্যের মধ্যে পড়ছে। তাহলে প্রথমটা ভুল, সেকেন্ডটা আমাদের ঠিক রয়েছে। তাহলে অপশনের সাথে একটু মিলিয়ে নাও, অপশন ডি স্টেটমেন্ট 1 হচ্ছে ফলস আর স্টেটমেন্ট 2 হচ্ছে ট্রু রয়েছে আমাদের, ঠিক আছে।
তাই আমি বলে দিলাম যে কিসের ক্ষেত্রে তারা গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে। তাহলে মনে রাখবে যে এনআরএফ আমাদের গুরুত্ব দিচ্ছে কিসের উপরে, এরা ফান্ড করছে কি, ফান্ড কম্পিটিটিভ পিয়ার রিভিউ গ্র্যান্ড প্রপোজাল অ্যাক্রস অল ডিসিপ্লিন, ঠিক আছে। আর তাদের লক্ষ্যই হচ্ছে যে ফস্টার এ রিসার্চ কালচার অ্যান্ড প্রোভাইড কনসিস্টেন্ট মেরিট বেসড ইকুইটেবল ফান্ডিং ফর ইউনিভার্সিটিজ। এই যে বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোর উপর তারা বেশি গুরুত্ব দেয়, এবং মোস্ট ইম্পর্টেন্টলি কোয়ালিটি রিসার্চ থ্রু আউট দ্য কান্ট্রি যাতে আমাদের হয়, এটাও তাদের একটা অবজেক্টিভের মধ্যে পড়ছে, ঠিক আছে। চলে আসবো 10 নম্বর প্রশ্নে। এখানেও দুটো স্টেটমেন্ট দিয়েছে। দেখো, প্রথম স্টেটমেন্ট বলছে according to NEP 2020 teaching and learning of Indian language need to be integrated with school and higher education at every level। তাহলে প্রত্যেকটা লেভেলে কিসের ইন্টিগ্রেশন করতে বলছে? লার্নিং অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, লার্নিং অফ ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, ভারতীয় যে ভাষাগুলো রয়েছে সেটাকে ইন্টিগ্রেশনের কথা বলেছে উইথ স্কুল এবং হায়ার এডুকেশন, প্রত্যেকটা লেভেলেই যাতে আমরা করতে পারি, ঠিক আছে। এবং সেকেন্ড বলছে ইউনেস্কো হ্যাজ ডিক্লেয়ার্ড 220টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ অ্যাজ এন্ডেঞ্জার্ড। তাহলে ইউনেস্কো কি করেছে? ডিক্লেয়ার করেছে 220টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে এন্ডেঞ্জার হিসাবে তারা ডিক্লেয়ার করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমাদের সঠিক উত্তর বের করতে হবে। দেখো, প্রথমটা কিন্তু ঠিক রয়েছে, কারণ এনইপি 2020 রিকমেন্ডেশন হচ্ছে প্রত্যেকটা স্টেজে যাতে ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে পড়ানো হয় বা ভারতীয় ভাষা নিয়ে যাতে চর্চা করা হয় বা এর চর্চায় যাতে বৃদ্ধি করা হয়, সেটা আমাদেরকে অবশ্যই দেখতে হবে। কিন্তু ইউনেস্কো স্পেসিফিক ভাবে কিন্তু কখনোই 220টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজকে এন্ডেঞ্জার হিসাবে তারা গণ্য করেনি, মানে এটা একটা ইনঅ্যাকুরেট নাম্বার দিয়ে দিয়েছে। এই যে 220টা ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজ, এটা একটা ইনঅ্যাকুরেট নাম্বার তারা দিয়েছে, ঠিক আছে। তাহলে স্টেটমেন্ট 2টা কি হবে? এটা ফলস হবে, আর স্টেটমেন্ট 1 হবে আমার ট্রু। তাহলে দেখে নাও কোন অপশনে রয়েছে। এখানে আমাদের রয়েছে হচ্ছে আমরা দেখতে পাবো সি তে রয়েছে। দেখো, 1 is true but statement 2 is false। ক্লিয়ার? চলো চলে আসবো কোশ্চেন নাম্বার 11তে। দেখো 11 নাম্বার কি রয়েছে, আবার স্টেটমেন্ট টাইপ প্রশ্ন দিয়েছে। দেখছো তো কতগুলো স্টেটমেন্ট টাইপ প্রশ্ন এসেছে এনইপি 2020 থেকে, প্রত্যেকটাই কিন্তু প্রিভিয়াস ইয়ারের নেটের প্রশ্ন, সুতরাং খুব ভালোভাবে মাথায় রাখবে। দেখো বলছে দ্য সেকেন্ড ভার্টিকাল অফ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া উইল বি এ মেটা অ্যাক্রিডেটিং বডি কল্ড ন্যাশনাল অ্যাক্রিডেশন কাউন্সিল, এনএসি। এটা একটা স্টেটমেন্ট দিয়েছে। সেকেন্ড বলছে in the long run it is envisaged the accreditation will become a binary process as per extant global practice। তাহলে এক্ষেত্রে আমাদের বলতে হবে যে এনইপি 2020 অনুযায়ী কোন দুটো স্টেটমেন্টকে আমরা সঠিক বা ভুল বলে গণ্য করব। তাহলে দেখো, প্রথম যেটা রয়েছে আমাদের স্টেটমেন্ট 1, স্টেটমেন্ট 1টা আমরা কিন্তু সঠিক বলবো, কারণ বলেছে দ্য সেকেন্ড ভার্টিকাল অফ হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া উইল বি এ মেটা অ্যাক্রিডিটিং বডি। তাহলে মেটা অ্যাক্রিডিটিং বডি যেটা আমরা কি বলে থাকি, ন্যাক বলে থাকি, ন্যাশনাল অ্যাক্রিডিটেশন কাউন্সিল, ঠিক আছে, এনএসি। আর পরের যেটা রয়েছে এটা কি লং রানের জন্য, ইন দ্য লং রান ইট এনভিসেজেস দ্য অ্যাক্রিডিটেশন উইল বিকাম এ বাইনারি প্রসেস অ্যান্ড এক্সটেন্ড গ্লোবাল প্রসেস, ঠিক আছে। তাহলে এটা একটা অ্যাক্রিডিটিং বডি, মানে এনএসি হচ্ছে একটা অ্যাক্রিডিটিং বডি যারা কি করছে, বা এটা আমরা বলতে পারি একটা মেটা অ্যাক্রিডিটিং বডি ভারতবর্ষের ক্ষেত্রে, এবং অ্যাক্রিডিটেশন উইল বিকাম এ বাইনারি প্রসেস, এটাও কিন্তু আমরা বলতে পারি, ঠিক আছে। তাহলে দুটো স্টেটমেন্টই এনইপি 2020 অনুযায়ী আমাদের সঠিক রয়েছে। তার মানে অপশন এ হচ্ছে আমাদের কারেক্ট অ্যান্সার, ঠিক আছে, অপশন এ হচ্ছে কারেক্ট। চলে আসো 12 নম্বর প্রশ্নে। দেখো 12 নম্বর প্রশ্নে অনেক কটা বলে দিয়েছে, এনইপি 2020 সম্পর্কে বেশ কয়েকটা প্রিন্সিপালের কথা বলেছে, এবং সেখান থেকে তোমাদের বেছে নিতে হবে কোনগুলো সঠিক রয়েছে। বলছে হোয়াট আর দ্য প্রিন্সিপালস আইডেন্টিফাইড বাই এনইপি 2020 ডকুমেন্ট ফর হায়ার এডুকেশনাল চেঞ্জেস। তাহলে কি ধরনের ডকুমেন্ট গুলো হায়ার এডুকেশন চেঞ্জেস এর জন্য আনা হয়েছে, বা যেগুলোকে প্রিন্সিপাল হিসাবে আমরা বলছি। তাহলে দেখো এখানে কি কি রয়েছে। আমাদের স্ট্রিক্ট সেপারেশন বলছে বিটুইন আর্টস এন্ড সায়েন্সের মধ্যে। এটা তো প্রথমে দেখেই বোঝা যাচ্ছে যে একদমই এটা আমাদের প্রিন্সিপালের মধ্যে পড়বে না, আমরা সেপারেশন করছি না কিন্তু, ঠিক আছে, আর্টস এবং সায়েন্সের মধ্যে কোনো রকম সেপারেশন করছি না। এবং বলেছে এডুকেশন অ্যাজ এ প্রাইভেট সার্ভিস, এটা কি কখনো আমরা বলতে পারবো এডুকেশন কি কখনো প্রাইভেট সার্ভিস হতে পারে? এটাও কিন্তু হবে না। তাহলে এখানেই আমি প্রথমেই ক্রস করে দিলাম। বাকি থাকছে আমাদের সিডিই,
দেখো বলছে ডেভেলপমেন্ট অফ মাল্টিডিসিপ্লিনারিটি, অবশ্যই এটা সঠিক। একটু আগেই তো আমরা দেখলাম মাল্টিডিসিপ্লিনারি বিভিন্ন ইনস্টিটিউট আমাদের স্ট্যাবলিশ করার কথা বলা হয়েছে থ্রু আউট দ্য কান্ট্রি, তাহলে এটা তো আমাদের হবে। এবং এক্সটেন্সিভ ইউজ অফ টেকনোলজি, এটাও আমাদের একটা পয়েন্ট ছিল, তাহলে এটাও আমাদের হবে, ডিটাও আমাদের হবে। লাস্ট বলছে প্রমোশন অফ এথিক্যাল অ্যান্ড কনস্টিটিউশনাল ভ্যালুস, এটাও অপশনে আমরা একটা প্রশ্নে দেখলাম, তাহলে এটাও আমাদের হবে। তাহলে CDE হচ্ছে কারেক্ট অ্যান্সার। মানে খুব সহজেই কিন্তু আমরা আগে একটা কোশ্চেন যেহেতু প্র্যাকটিস করেছিলাম সেখান থেকেই এটা বলে দিতে পারলাম যে সঠিক উত্তর কি কি হবে, মানে অপশন ছাড়াই কিন্তু মোটামুটি ভাবে এই প্রশ্নের উত্তরটা আমরা বলতে পারলাম। এবার একটু আমাদের অপশনের সাথে মিলিয়ে নিতে হবে যে CDE কোন অপশনে আছে। দেখো সি নাম্বারেই রয়েছে অপশনে, CDE অনলি। ক্লিয়ার? তাহলে কমপ্লিট হলো আমাদের 12টা প্রশ্ন। এবার চলে আসবো 13 নাম্বার প্রশ্নে। দেখো 13 নাম্বার প্রশ্ন কি রয়েছে। 13 নম্বর প্রশ্ন রয়েছে আমাদের, বলছে অ্যাজ পার ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 agricultural universities comprise approximately 9% of all universities in India, but enrollment in agricultural and allied sciences is less than 1% of total enrollment in higher education. এটা একটা ডেটা দিয়ে দেয়া হয়েছে তোমাদের, কিসের ক্ষেত্রে বলছে যে আমাদের যে ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে তার মধ্যে approximately 9% of all universities in India, but enrollment in agriculture and allied science এটা রয়েছে মাত্র less than বলছে 1% total enrollment in higher education, মানে হায়ার এডুকেশনে যে টোটাল এনরোলমেন্ট রয়েছে তার মাত্র less than 1% এনরোলমেন্ট কিসে থাকছে, এগ্রিকালচার এবং অ্যালাইড সায়েন্সে থাকছে। ঠিক আছে, এটা একটা দিয়েছে স্টেটমেন্ট। সেকেন্ড বলছে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 হ্যাজ proposed to set up the Higher Education Commission of India, তাহলে বলতে হবে কোনটা ঠিক বা কোনটা ভুল এখান থেকে। ঠিক আছে, দেখো প্রথমটা কিন্তু একদমই ঠিক যে এগ্রিকালচারাল বা অ্যালাইড সায়েন্সের যে জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু এনরোলমেন্ট অনেকটাই কম, মানে হায়ার এডুকেশনে যা এনরোলমেন্ট হচ্ছে সেখানে বা এগ্রিকালচারাল যে ইউনিভার্সিটিগুলো রয়েছে 9% অফ অল ইউনিভার্সিটিজ, মানে সমস্ত ইউনিভার্সিটির মধ্যে 9% আমাদের রয়েছে এগ্রিকালচারাল টাইপের ইউনিভার্সিটি ভারতবর্ষে, কিন্তু এনরোলমেন্ট রেশিওটা খুবই কম, এটা বলছে। এটা তো একদমই ঠিক, অনেকটাই কম। এবং প্রপোজ তারা কি করেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি তাহলে প্রপোজ করছে টু সেট আপ দ্য হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়ার প্রপোজাল দিয়েছে যে HECI-টা প্রপোজ করার কথা তারা বলছে। তাহলে কি হবে, আমাদের অপশন এ হবে কারেক্ট অ্যান্সার, বোথ 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 আর ট্রু। ক্লিয়ার? তাহলে দুটোই আমাদের ঠিক আছে। চলো আর দুটো প্রশ্ন রয়েছে 14 এবং 15, আমরা ঝটপট দেখে নেব। 14 নম্বর প্রশ্ন দেখো দুটো স্টেটমেন্ট দিয়েছে, দেখো আবার স্টেটমেন্ট টাইপের প্রশ্ন কিন্তু পাচ্ছ, মানে বারবার ঘুরে ফিরে কিন্তু স্টেটমেন্ট টাইপের প্রশ্নই বেশিরভাগ আসছে। বলা হচ্ছে যে ন্যাশনাল এডুকেশন পলিসি 2020 রিকমেন্ডস দ্য অ্যাবলিশন অফ দ্য সিস্টেম অফ অ্যাফিলিয়েশন অফ কলেজেস ইন হায়ার এডুকেশন সিস্টেম। তাহলে বলছে অ্যাবলিশন অফ দ্য সিস্টেম অফ অ্যাফিলিয়েশন অফ কলেজেস, এই যে কলেজগুলোকে অ্যাফিলিয়েশন দেয়া হয় কোনো একটা ইউনিভার্সিটির আন্ডারে সেটার বলছে অ্যাবলিশন করতে, মানে এটা যাতে আর না থাকে এটাকে অ্যাবলিশ করে দেওয়ার কথা বলা হচ্ছে। এটা তো দেখেই বোঝা যাচ্ছে স্টেটমেন্টটা যে কি হতে পারে আমাদের, এটা কিন্তু আমাদের ঠিকই আছে। ঠিক আছে, যে ন্যাশনাল এডুকেশন পলিসি রিকমেন্ড করছে অ্যাবলিশন অফ দ্য সিস্টেম অফ অ্যাফিলিয়েশন অফ কলেজেস ইন হায়ার এডুকেশন সিস্টেম, তাহলে এটাকে আমাদের অ্যাবলিশ করার কথা বলা হচ্ছে এখন। ঠিক আছে, এবার কিসের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হচ্ছে বা রিকমেন্ডেশন, রিকমেন্ডস স্ট্রেথনিং অ্যান্ড এম্পাওয়ারিং দ্য সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন CAB, এটার উপর গুরুত্ব দেওয়ার কথা বা স্ট্রেংথ বাড়ানোর কথা বলা হচ্ছে। ঠিক আছে, কারণ আমাদের যে NEP 2020 রয়েছে তার আমরা পাঁচটা পিলারের কথা আমরা জানি, যারা আমরা পড়েছি বা এটা নিয়ে স্টাডি করেছি তারা আমরা জানি যে পাঁচটা পিলারের কথা আমাদের বলছে। তো একটা অ্যাক্সেসের কথা বলে, অ্যাক্সেস, ইকুইটি, কোয়ালিটি যেটা আমরা স্বয়মে জেনেছি, এবং অ্যাফোর্ডেবিলিটি, অ্যাফোর্ড যাতে সবাই করতে পারে, এবং অ্যাকাউন্টেবিলিটি। এই যে টার্মগুলো রয়েছে এগুলো দিয়েও কিন্তু তোমাদের আগামীতে প্রশ্ন আসতে পারে যে আমাদের যে NEP 2020-র যে পাঁচটা পিলার রয়েছে সেগুলো কি কি, সেগুলো তোমাদের দিয়ে দিলে হয়তো 6-7টা পিলার, তার মধ্যে থেকে ম্যাচিং করতে বলছে যে কোনগুলো পিলার। তাহলে এটা কিন্তু এই
সিএবি এর সাথেই কিন্তু রিলেটেড রয়েছে, মনে রাখবে ভালো করে, ঠিক আছে। মানে এনইপি 2020 ইজ বেসড অন 5 পিলার্স। একটা হচ্ছে অ্যাক্সেস, একটা ইকুইটি, একটা কোয়ালিটি, একটা অ্যাফোর্ডেবিলিটি, আর একটা হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি। তাহলে এক্ষেত্রে আমরা বলতে পারি যে রিকমেন্ড করছে স্ট্রেথনিং অ্যান্ড এম্পায়ারিং সেন্ট্রাল অ্যাডভাইজারি বোর্ড অফ এডুকেশন। তাহলে আমাদের দুটোই ঠিক, স্টেটমেন্ট 1 অ্যান্ড স্টেটমেন্ট 2 দুটোই আমাদের এখানে কিন্তু ঠিক রয়েছে, ঠিক আছে। চলো চলে আসবো আমরা আজকের এই ভিডিওর লাস্ট যে প্রশ্নটি রয়েছে, 15 নম্বর প্রশ্ন। 15 নম্বরে দেখে নাও কি রয়েছে। আবার স্টেটমেন্ট টাইপ প্রশ্ন দিয়েছে, দেখো স্টেটমেন্ট টাইপ প্রশ্নে কি বলেছে দেখো। প্রথম স্টেটমেন্ট বলছে National Education Policy 2020 emphasizes that the extant 10+2 structure in school education will be modified with a new pedagogical and curricular restructuring 5+4+4+3 covering ages 3 থেকে 18। এটা একটা বলেছে। সেকেন্ড স্টেটমেন্ট বলছে the National Education Policy 2020 emphasizes that prior to the age of 5 every child will move to a preparatory class or Valvatica which has an ECCE qualified teacher। তাহলে দেখো আমরা একটু এটা ভালো করে বুঝে নেব যে এখানে কি বলা হচ্ছে, ঠিক আছে। দেখো এখানে আমরা দেখতে পেলাম যে স্ট্রাকচার যেটা রয়েছে 5+4+4+3, অ্যাকচুয়াল এই যে স্ট্রাকচারটা রয়েছে সেটা কি, সেটা ঠিক না ভুল রয়েছে। দেখো এটা কিন্তু আমাদের ভুল রয়েছে, কারণ আমাদের 5+4+4+3 স্ট্রাকচার কিন্তু বলেনি। আমাদের নিউ এডুকেশন পলিসি অনুযায়ী স্ট্রাকচারটা কি রয়েছে, 5+3+3+4 রয়েছে। তাহলে বুঝতে পারলে এখানে চেঞ্জেসটা কি, এখানে ভুল দিয়েছে কি 5+4+4 দিয়েছে, এখানে সেটা কিন্তু হতো না, এখানে 3+3+4 হতো, এই 3 এর জায়গায় +4 হতো। তাহলে এটা আমাদের ভুল দিয়েছে, ঠিক আছে। মানে কভারিং এজেসটা ঠিক দিয়েছে, কিন্তু 3 থেকে 18 বছর এটা ঠিক দিয়েছে আমাদের, ঠিক আছে। এবার সেকেন্ডটা আমরা দেখব, সেকেন্ডটা কি, সেকেন্ডটা কিন্তু ঠিক দিয়েছে, কারণ এখানে এজ অফ 5 প্রত্যেক চাইল্ডকে কিসে মুভ করার কথা বলা আছে, প্রিপারেটরি ক্লাস যেটাকে আমরা বলে থাকি, ঠিক আছে, বা ভালভাটিকা ফর চিলড্রেন বিলো দ্য এজ অফ 5, ঠিক আছে, যেটাতে ইসিসিই কোয়ালিফাইড টিচার দ্বারা যাতে আমরা পড়াতে পারি তাদেরকে, তার কথা বলা হচ্ছে। তাহলে প্রথম স্টেটমেন্টটা আমাদের কি রয়েছে, প্রথমটা রয়েছে আমাদের ভুল, স্টেটমেন্ট আমাদের 1 হচ্ছে ইনকারেক্ট। তাহলে 1 হচ্ছে ইনকারেক্ট, দেখো এটাতেই রয়েছে 1 হচ্ছে ইনকারেক্ট আর 2 হচ্ছে কারেক্ট। কারণ বুঝতে পারলে আমি এক্সপ্লেনেশন করে দিলাম, এই যে আমাদের স্ট্রাকচারটা দিয়েছে 5+4+4+3 এটা ভুল দিয়েছে, সেই জন্য এই স্টেটমেন্ট 1টাই হচ্ছে ইনকারেক্ট। আর স্টেটমেন্ট 2টাতে আমরা সঠিক দেখছি, কারণ এখানে ভালভাটিকা বা প্রিপারেটরি ক্লাসে যারা রয়েছে, মানে যারা 5 মুভ করে যাবে তাদেরকে কি করতে হবে, স্টাফ বাই অ্যান ইসিসি কোয়ালিফাইড টিচার দ্বারা তাদেরকে মুভ করাতে হবে, ঠিক আছে। তাহলে এই ছিল আমাদের এনইপি 2020 থেকে গুরুত্বপূর্ণ 15টা প্রশ্ন, যে প্রশ্নগুলো কিন্তু তোমরা অলরেডি যারা নেট পরীক্ষা দিয়েছো তারা কিন্তু পেয়েছো। তাহলে আমি এখানে একটু মার্ক করে দিই, আমাদের সঠিক উত্তর হচ্ছে এই ডিটা, ঠিক আছে। তো এই মোটামুটি প্রশ্নগুলো আলোচনা করে দিলাম, আশা করি বুঝতে পারলে। কারো যদি কোনো কোশ্চেনে ডাউট থাকে বা সমস্যা যদি মনে হয়, তাহলে ভিডিওর কমেন্ট বক্সে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাতে পারো। আশা করি আজকের এই ক্লাসটা থেকে তোমরা মোটামুটি একটা আইডিয়া পেলে যে বিগত বছরে কি ধরনের প্রশ্ন এনইপি 2020 থেকে এসেছিল এবং আগামীতে কি ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো এই যে কনসেপ্টগুলো রয়েছে এগুলো থেকেই, বা স্টেটমেন্ট টাইপেরই তো এত প্রশ্ন দেখলে, এগুলো থেকেই কিন্তু তোমাদের বিভিন্ন রকম প্রশ্ন পরীক্ষাতে তোমরা পাবে। সুতরাং এই টপিক বা এই যে এমসিকিউ এর পিডিএফটা তোমাদের আমি দিয়ে দেবো, ভিডিওর ডেসক্রিপশনে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো এবং পরবর্তীতে তোমরা বাড়িতেও প্র্যাকটিস করতে পারো। আগামীতে তোমরা কি টপিক থেকে ভিডিও চাইছো সেটা একটু ভিডিওর কমেন্ট বক্সে আমাকে কমেন্টস করে জানিও, এবং ডেটা ইন্টারপ্রিটেশনের কিছু ক্লাস বা ম্যাথামেটিক্যাল সলিউশনের কিছু ক্লাস নিয়ে তোমাদের সাথে নিয়মিত প্রত্যেক সপ্তাহেই এবার থেকে দেখা হবে। বেশ কিছুদিন ভিডিও তোমাদের দেওয়া হয়নি, তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে কিছু ভিডিও নতুন দেওয়ার জন্য, সেই জন্য আমি মনে করলাম নিউ এডুকেশন পলিসি টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। যদিও এই প্রত্যেকটা প্রশ্নই তোমরা যারা অনলাইন এবং অফলাইন ব্যাচে আমার রয়েছো, যারা ক্লাস করছো নিয়মিত, তারা কিন্তু প্র্যাকটিস অলরেডি করে ফেলেছো। তো যারা
আমাদের সাথে রেগুলার যুক্ত নেই বিভিন্ন ব্যাচের মাধ্যমে, তাদের জন্য মূলত আজকের এই ভিডিও। আশা করি তোমরা ভিডিওটা থেকে অনেকটাই উপকৃত হয়েছো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও, কমেন্টস করে দিও, এবং তোমাদের পরিচিত বন্ধু বান্ধব যারা নেট এবং সেটের প্রিপারেশন নিচ্ছে, পেপার ওয়ানের জন্য তারা ভালো কিছু টপিক খুঁজছে বা ভালো কোনো এমসিকিউ সলভ করতে চাইছে, তাদের কাছে এই ভিডিও লিঙ্কটা একটু শেয়ার করে দিও। তাহলে আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।